সব সাধনা সব সাধনা করার সময় একটা ভুল মানুষের জীবনে যে কত বড় ক্ষতি করতে পারে, আজকের এই ঘটনায় তোমরা সেটাই শুনতে চলেছ। সব সাধনা করার প্রক্রিয়ায় একটা মেজর ভুল করেছিল এক ছেলে। তারপর তার জীবনে নেমে এসেছিল এক মস্ত বড় অভিশাপ। শুধুমাত্র সব সাধনা না, যে কোনো তন্ত্রক্রিয়া বা যে কোনো সাধনাতেই ছোট্ট একটা ভুল আপনাদের জীবন নিয়ে নিতে পারে। আজকের এই ঘটনাটা তোমাদের একটা অন্য জগতে নিয়ে যাবে। সব সাধনা করার প্রক্রিয়া ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে হালকা আলোচনা আমাদের এখানে আছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। আজকে আমাদের সঙ্গে কল রেকর্ডিংয়ে রয়েছেন মৈত্রীদি। মৈত্রীদি তোমাদের এর আগেও দারুণ দারুণ ঘটনা উপহার দিয়েছেন এবং তোমরা সেগুলো বেশ এনজয় করেছো। তো চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার দিদি। হ্যাঁ, তোমাকেও আমার ভালোবাসা জানাই। কেমন আছেন? জ্বর টর হয়েছিল, কাশি সর্দি। সে তো শুনলাম, অনেকদিন আগে থেকেই শুনেছি। ভীষণ এখন কেমন আছেন? ভালো, এখন আছি। একটু কাশিটা আছে, এই যে ভয় লাগছে যদি কাশি চলে আসে বলতে বলতে। না ঠিক আছে, এখানে যা হয় বিষয়টা একদম তো আই গেস কারো অত সমস্যা হবে না। আচ্ছা, চিন্তাই তো ভালো না, এরকম যখন তখন যা খুশি হচ্ছে আর কি। ওটাই তো মেইন যেটা টপিক, যেটা আলোচনার বিষয় আজকের আমাদের। আপনার এক পরিচিত ছেলে, তার উপর বিভিন্ন রকম ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং শেষ পর্যন্ত সে মারা যায়, তাই তো? তাকে ওরা ওইভাবেই মারা যায় আর কি। এটা মানে এটারই ফলে এক কথা, মানে এটা একটা ওয়ান অফ দা বেস্ট রিজন। হ্যাঁ, একজন ব্ল্যাক ম্যাজিক করে ধরা পড়ে যায়, আর একজন ধরতে পারে না, তা সে চলে যেতে হয় তাকে। ওকে, তাহলে আপনি শুরু করুন। হ্যাঁ, নমস্কার শ্রোতা বন্ধুরা। ভৌতিক কথা পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। অমিতকেও আমার অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ জানিয়ে আমি এই ব্রডকাস্টটা করছি। যেটা বলবো আর কি, সেই ব্রডকাস্টটা গল্পটা আমার তো প্রচুর খারাপ লেগেছে, খুব আমার খারাপ লেগেছে। আপনাদের কেমন লাগবে সেটা আমি বলতে পারবো না, হয়তো ভালোই লাগবে, খারাপ লাগবে না, এই আশা নিয়েই বলছি। আমার এক মামি আছেন, উনি আর কি মেদিনীপুরে থাকতেন। এখন অবশ্য এখানে থাকেন না, এখন কলকাতাতেই। ওনার দু জায়গায় শ্বশুর বাড়ি ছিল, মেদিনীপুরেও ছিল আর কলকাতাতেও ছিল। এবার মামিদের অনেক বড় ফ্যামিলি বলে ভাগ ভাগ করে ছিল। এখানে বাড়ি বেহালায় না, এই কলকাতাতে বাড়ি করেছেন ওনারা, আর মেদিনীপুরে আদি বাড়ি ছিল। সেই তখন মামির একটা এনজিওর সাথে যুক্ত ছিল। এনজিওতে এবারে ওদের ওইখানকার একজন ভদ্র মহিলা, মামিরই চেনাশোনা একজন, সেই মামিদের থেকে অনেক বয়সে অনেক বড় ভদ্রমহিলা, ওই এনজিওর সাথে উনিও যুক্ত ছিলেন। এবার ওনার একটা ছেলে একটা মেয়ে, আর ভদ্রমহিলার নাম হচ্ছে আশা। মামি ওনাকে আশারি বলে ডাকতেন, আর ছেলেটার নাম ছিল বাপি। এবার ওনার অনেক আগেকার ঘটনা তো, মা আমাকে উনি যেরকম ভাবে বলেছেন আমি তোমাদের সাথে সেরকম ভাবে তোমাকে উপস্থাপনা করছি তোমাদের কাছে। এইভাবে এবারে বাপি ছোট থেকে, মামি দেখেছে ছোটবেলা থেকে বাপিকে চিনত। এবার ও মামি নিজেও বললেন যে ও খুব ভালো ছিল, ছেলেটা খুবই ভালো ছেলে। ওনার বাবার এমনিতেই ওর বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন, আশাদির হাজবেন্ড। তা হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে যাওয়াতে ওনাকে আর ডাক্তার বললেন যে আপনার আর আসা যাওয়া করা, বাসে ট্রামে ওঠাটা ঠিক হবে না। তখন উনি ওই চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে একটা গাড়ির গ্যারেজ খুললেন। গাড়ি ফাড়ি সারায়, তোমার রিক্সা টিক্সা ধরো, এমনি গাড়ি অটো ফটো এসব সারানো হয় আর কি। সেরকম একটা গ্যারেজ তৈরি করলেন। আর ওই তখন বাপিকে একটা দোকান করে দিয়েছিল। ও বেশি দূর লেখাপড়া করতে পারেনি, ও লেখাপড়া তত মন ছিল না খুব একটা। ওই বড় যে ওই মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক ওরকমই পড়েছে আর কি। আমি অতটা ডিটেলস বলতে পারিনি, আমাকে মনে নেই ওনার। তা যাই হোক, ওই বেশি দূর লেখাপড়া করেনি।
তা ওই ওকে একটা গ্যারেজ ওই পেপার ঠেপার যে দেয় না, যেন আমাদের বাড়িতে পেপার আলা নিয়ে গিয়ে অন্য দোকানে দেয় পেপার, ওখানে থাকে মানে ওরা লোহা লক্কর অনেক কিছু থাকে, মানে পুরনো সব এইসব জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ, বোতল ফোতল এসবের দোকান একটা ভালো চলছিল দোকানটা বেশ। কিছুদিন যাওয়ার পরে হয়তো সঙ্গ দোষেই হবে কি দোষেই জানে না, বাড়ি থেকে তো খানিকটা দূর ছিল, সাইকেল করে যাতায়াত করতো। দেখলো যে ছেলেটা যেন নেশা ভান করছে, আমার দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে কোথায় কোথায় চলে যেত, কাউকে বলতো না, ঠিকঠাক করে কাজ করতো না। তারপরে এরকম যেতে 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 দোকান পুরো ডাউন খেয়ে গেল। এবার না না, তার আগে একটা কথা বলতে ভুলে গেলাম। এবার বাপি ওই ওরকম যখন দোকানটা চলতেছিল তখন ওই ওর সাথেই পড়তো আর কি, ছোটবেলা থেকে পড়াশোনা করেছে মেয়েটা, ওই তার সাথে মানে ভাব ভালোবাসা করে মেয়েটাকে পালিয়ে বিয়ে করলো, মেয়েটার সঙ্গে পালিয়ে বিয়ে করে মেয়েটার বাপের বাড়ির মানে অবস্থা খুবই ভালো ছিল, সে ওদের থেকেও অনেক ভালো ছিল, ওদের বাড়ি থেকে রাজি ছিল না। তা ওদের বাড়িতে যখন বাপিদের বাড়িতে যখন বিয়ে করে নিয়ে এসে, বাপি ওর আশা দেবীও খুব ভালো মানুষ ছিলেন, ওই ছেলের বউকে ভালো আদর যত্ন করে ভালোবেসে, বউটা আবার সুন্দর হাতের কাজ জানতো, মানে সেলাই কড়াই খুব ভালো জানতো। বলছিল যে আমি শিখেছি এরকম, আমি যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে আমার সংসারেরও উপকার হবে, হ্যাঁ আমার নিজেরও উপকার হবে, সংসারের উপকার হবে। তখন আশা দি তখন ওকে বললো ঠিক আছে তুই তাহলে একটা কাজ কর, আমাদের বাড়ির নিচে দোকান মতো করা রয়েছে একটা, ওখানে তুই সেলাইয়ের একটা দোকান খোল। তা ওকে খুলে দিল, ও বেশ ভালোই মতোই সেলাই ফেলাই করে ভালোই বেশ চলছিল দোকানটা। এরকম সময়ে ছেলেটা এর পরে আর কি ওই জিনিসটা হয়েছে, আস্তে আস্তে বাপি আস্তে আস্তে ওই ওরকম হয়ে গেল, মানে আনকন্ট্রোল হয়ে গেল আর কি। ও আর দোকানে অতটা মানে মনোনিবেশ করতে পারতো না, ও খালি মানে নেশা ভান করতো। তারপরে যেখানে বিভিন্ন জায়গাতে কোথায় জুয়া কোথায় যা হয় আর কি এখনকার দিনে জুয়া, তখন তো অনেক দিন আগেকার কথা বলছি, তখনও এইসবের চল ছিল। মামি বললো যে জুয়া আড্ডা এসব ছিল, তখনও ছিল। তো এইসব করে আর দোকানটা ডাউন খেয়ে গেল, অনেক বছরের পুরনো দোকান। এবার বউটার উপরে প্রচুর টর্চারিং করতো, তুই আমাকে পয়সা, তুই তুকারি করতো বউকে, তুই আমাকে পয়সা দে, তুই এত ইনকাম করছিস আমাকে সাহায্য কর, আমার চলছে না, হ্যাঁ এরকম করে বাবা মাকে পর্যন্ত যা তা বলতো, ভালো মানে খুব বাজে ছেলে হয়ে গেল। তারপরে বউটা এরকম অত্যাচার সহ্য করতে না পেরে তারপরে ওর বাপের বাড়িতে খবর দেয়, ওরাকে নিয়ে চলে যায়। তারপরে দোকানটা বন্ধ করে দিল। আর ওর যে বাপির একটা বোন ছিল, দিদি আর কি, দিদিটা একটা স্কুলে ওই মাসিদের কাজ করতো আর কি, বাচ্চাদের দেখাশোনা করা, খাওয়ানো, এসব কাজ করতো। তা ওর আস্তে আস্তে ও বাবা যখন দেখলো যে ছেলে এরকম বেয়ারা হয়ে যাচ্ছে, তখন আস্তে 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 ওর বাবা মানসিক একটা অবসাদে ভুগতে ভুগতে মানে উনি মারা যান আর কি, বিছনাগত শয্যা নিয়ে নিল, উনি মারা যান। তারপর কিছুদিন বাদে বোনটাকে ওর মা রকম করে একটা বিয়ে, মানে কোন রকম করে একটা অল্প আয়োজন করে বোনটাকেও বিয়ে দিল, সুন্দরভাবে একটা বিয়ে দিল। তারপরে এবারে ওর ছেলেটা এরকম বেয়ারাপানা করতে, তখন ওর মা বলছে দেখ আমাকে তো কিছু একটা করে সংসারটা চালাতে হবে, আমার তো কিছু নেই, তুই যদি এরকম বেলাল্লাপানা করে যদি, তোর বাবার কিছুই নেই গচ্ছিত পয়সা, এনজিও থেকে যেটুকুনি আমার ইনকাম হয় সেইটুকুনি, মানে ছেলেটাকে ও যে ওরকম হয়ে যাবে মানে ওরকম ভাবতেও পারেনি। এর মধ্যে কি হয়েছে, ও এবার অনেক দূরে ওদের বাড়ি থেকে অনেকটা অন্য একটা জায়গায় একটা আরেকটা মেয়েকে ও পছন্দ করেছে, মানে কি ওই কি বলবো এটাকে বলে না, পকি পাকিয়ে নিয়ে আর কি, হ্যাঁ পকি পাকি নিয়ে তাকে তার সাথে ভাব ঠাপ করে ঠোরে মাকে বলে ঠোরে তাকে আবার বিয়ে করলো। এইবার যখন বিয়ে করলো এবার ওর দুটো বাচ্চা হলো, মেয়ে হলো, দুটো ছোট ছোট বাচ্চা হলো। প্রথম মেয়ে হলো বড়টা, আবার দ্বিতীয় মেয়েটা হলো। এবার বাচ্চাটা যখন হচ্ছে এবার নিচের তলাটায়, ওদের দোতলা বাড়ি, নিচের তলাটায় ওদের ভাড়া থাকতো, মানে নিচে ভাড়া দিয়েছিল আর কি। তো ওটা দিয়েছিল অনেক পরে, কেননা প্রথমে ওরাই থাকতো, তারপরে ওর বাবা যখন মারা যায় তখন ওর মা চলবে কি করে,
তখন ওরা ওই দুটো ওপরের ঘরটাই ইউজ করতো, নিচের ঘরটা ওদের দুটো ঘর ভাড়া দিয়েছিল। নিচের ঘরটাই মানে মোটামুটি ওই ছেলেটাই থাকতো আর কি, ওর বউ নিয়ে ওরাই থাকতো, আর ওপরের ঘরে ওর মা বাবা থাকতো। তখন ওর যখন বউটা চলে গেল তখন ওর মা বললো যে ভাড়া দিয়ে দিই। তা বাপির বিয়ের এই সেকেন্ড বিয়েটার আগেই ভাড়াটা ছিল। তা ভাড়াটে এবার ও কি করলো, বউটাকে এবার ওদের যে নিচে যে দোকানটা ছিল, ওর বাবার যে দোকানটা ছিল, সে এই ভদ্র মানে এখন যা সেকেন্ড বউটাকে ওর মা বললো তুমি ওই বাচ্চাদের চুড়ি হার এসব বিক্রি হয় না, ওই একটা দোকান খোলো না বৌমা, আমি তাহলে আমার সংসারটাও চলবে। তা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চুড়ি হার ক্লিপ যেরকম ছোটখাটো ওই সাজা প্রসাধনী জিনিস আর কি নিয়ে ও ব্যবসা করতো আর কি বসে। এবার ও কি, হ্যাঁ, এবার ওই ভাড়াটেদের একটা বউ ছিল, ভাড়াটে লোকটা, ভাড়াটে ভদ্রলোক, উনি, ওনারও বেশি দিন বিয়ে হয়নি, উনিও মানে অল্প দিন বিয়ে হয়েছে। তা বউটা যে সুন্দর দেখতে, বেশ বাচ্চা মেয়ে একটা, বিয়েটা করলো, বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়ে ওরা এই বাড়িতে ভাড়া এসছে। আর বউটার বাপের বাড়ি ওদের বাড়ি থেকে বেশি দূর না, অল্প খানিক দূর। তা বাপির আবার ওই বউটার প্রতি নজর পড়লো, বুঝেছো? এত বাজে ছেলে। এবার ওর বউ তো দোকানদারি করতো, করতো, ও কি করতো, ওই দোকানটা বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো। বাড়ি চলে এসে টপাস করে দুটো গেট ছিল এইদিকে মানে বাইরের গেটটা দিয়ে ওদের ঘরে ঢুকে বসে থাকতো। ওই বউটা যখন ওর বরটা বেরিয়ে যেত তখন ওই বউটাকে বলতো তুমি টিভি চালাও তো, আমি একটু দেখবো। এখন ভালো মনে করে বাড়িওয়ালার ছেলে, ওই বা তো কি করে জানবে যে মানে ভাড়াটা, ওর তো অত মাথাতেই আসেনি যে এরকম ব্যাপার। এবার ওকে বলছে আপনি আমার ঘরে টিভি দেখবেন একা একা, আমি তো চান টান করতে যাবো, হ্যাঁ আমি এক্ষুনি এখন তো থাকবো না, আপনি একা তাহলে দেখুন। এরকম করে রোজ দিন। তখন ওর মা একদিন প্রত্যেক দিন এরকম নিচে নেমে যায়, নিচে কি করে, তাই বলছে যে আমি টিভি দেখি। বলে আমাদের ঘরে তো টিভি আছে, তুই এখানে এসে দেখ না, ওখানে গিয়ে দেখিস কেন? আর যখন ওর হাজবেন্ড থাকবে তখন যাবে না, ওই রকম কেউ করতো। তাই এবারে কিছুদিন দেখছে ওর মা, দেখছে বাড়িতে ওই কোথা থেকে জানি না, ওর মাও বুঝতে পারেনি, ওই লাল কাপড় পরে ঠাকুরের সামনে সব কি সব জ্বালিয়ে ফালিয়ে ধুনো টুনো এসব কি সব জ্বালিয়ে টালিয়ে কি সব করছে আর কি, সেই রুদ্রাক্ষের মালা পরে কয়েকদিন ধরেই ওর মা লক্ষ্য করছে। ওর মা বলছে যে এগুলো কি করছিস তুই এগুলো? বলছে যে আমি একজনের কাছ থেকে দীক্ষা নেব, তাই জন্য আমাকে আগে এগুলো করতে বলেছে। এই বলে কার কাছ থেকে দীক্ষা নিবি? বলে আমি একজন কাছে, আমাদের ওখানেই একজন দোকানের ওখানে থাকে, ওনার কাছ থেকে দীক্ষা নেব বলে উনি আগে আমাকে এগুলো করতে বলছে, এই বিধিগুলো না করলে হবে না। ওরা সেরকম বুঝেছে, কিন্তু ওর কিন্তু শিখছে কিন্তু তন্ত্র সাধনা শেখা আরম্ভ করেছে, ওইটাও লিক আউট করেনি বাড়িতে। এইবারে ওইসব ওরকম প্রত্যেকটা দিন ভোরবেলায় উঠতো, উঠে স্নান করে ওই লাল কাপড়টা পরে বাগানে গিয়ে ফুল তুলতো, বড় বাগান আছে ভিতরে, তুলে নিয়ে এসে এবারে ওইসব পুজো টুজো করে সব মাটি ফাটি সব ধুনো, তারপরে কোথা থেকে সব কি মানে কোথায় কাঠ কুটা কোথা থেকে নিয়ে সব আগুন ধরাতো, কি করতো জানি না, ওইসব বাবা বুঝি টুঝি তো না। তা যাই হোক, ওই মামি সেটাই এরকম করেই বলেছেন আর কি, এইগুলোই করতো। এবার একদিনকে কি করলো, রবিবার ছিল সেদিনকে ওই ছেলেটাকে বললো যে নিচের ঘরে গিয়ে বললো যে তুমি না সকালবেলায় উঠে ভালো করে স্নান করে নেবে, স্নান টান করে নিয়ে আমি একটা মন্ত্র দেবো তোমাকে, ওই মন্ত্রটা তুমি জপ করবে। হ্যাঁ, তুমি 2-3 বার জপ করার পরেই বুঝতে পারবে তোমার যা চাকরি হচ্ছে তার থেকে আরো উঁচু পোস্টের কাজ আসবে। এবার ভালো সাদা মনে তো কাদা নেই, ভালো মানুষ, ওরাও বিশ্বাস করেছে। ভদ্রলোক বলছে যে এটা আবার কিরম মন্ত্র? বলছে এটা করলে রোজ সকালে স্নান করে অফিস যাওয়ার আগে খালি মুখে তুমি মানে খালি মুখে কিছু না খেয়ে এই মন্ত্রটা জপ করবে। ও না দিনের পর দিন করতে না কিরম একটা মানে একটা কিরম একটা হয়ে গেছিল, মানে অ্যাবসেন্ট মাইন্ড, ভুলে যেত সবকিছু, খেতো না ঠিক করে, নিজের আপন মনে বসে থাকতো, অর্ধেক দিন কাজে যেত না। এবার ভদ্রমহিলা ওই বাচ্চা মানে যিনি ওনার ওয়াইফ আর কি,
উনি বলছে তুমি খাচ্ছ না, কাজে যাচ্ছ না, অফিস থেকে তোমাকে ফোন করছে তুমি তাও যাচ্ছ না। তা বলছে না আমার আর ইচ্ছা করছে না কাজ করতে, আমার শরীরটা আর দিচ্ছে না। এবারে ও তারপরেও গেছে, কয়েকদিন গেছে। এবার যখন যেত তখন ওই মেয়েটাকে এসে ছেলেটা ওই বাপি মেয়েটাকে বলছে যে তোমার হাজবেন্ড কিন্তু আর বেশি দিন নেই, আর বেশি দিন নেই, হ্যাঁ তুমি কিন্তু আর বেশি দিন ওকে পাবে না। তখন বলছে কেন? বলছে দেখো না কিরকম হয়ে গেছে। বলছে তুমি যে বললে কি মঞ্চ দিলে যে জব করলে, সেটা তো দিয়েছিলাম কিন্তু ও তো ঠিকঠাক করছে কিনা আমি তো জানি না, ও কি করে করছে কিভাবে করছে। হ্যাঁ বলছে ওকে আবার হুমকি দিচ্ছে যে আমি যেটা বলবো সেটা যদি না করো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। বউটাকে হুমকি দিচ্ছে। বউটা বলছে যে এ আবার কি কথাবার্তা, তুমি আমাকে ভালো মানুষ, তুমি টিভি দেখতে আসতে, তুমি আমার হাজবেন্ডকে নিয়ে পড়লে কেন? উনি আমাকে কি করেছেন? বলছে না আমি আমার কথার উপর কথা বলছো, আমি মঞ্চ দিচ্ছি, আমি কি খারাপ কিছু করছি? আমি কি খারাপ কিছু করেছি? এবার ও যখন থাকতো না লোকটা ওকে না হাত ধরে টানবে, ঘরের মধ্যে টেনে নিয়ে বসাবে, মানে ওর সাথে খুব খারাপ মানে রূঢ় ব্যবহার করতো ছেলেটাও। এবারে লোকটা কি করলো, একদিনকে বাইরে থেকে আসার সময় বমি করেছে রাস্তায়। ওই ছেলেটা বমি করে ফেন্ট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে ডাক্তার সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসে ডাক্তার দেখা হয়েছে। ডাক্তার বলছে যে সব যা যা টেস্ট ফেস্ট দেওয়ার সমস্ত দিয়েছে, কোনো কিছুতেই কিছু পাইনি। তারপরে ওর বোন বলে ঠিক আছে আমি তো কিছু পেলাম না, আপনি একটা কাজ করুন সামনের হসপিটালে কিছুদিন ওনাকে ভর্তি রাখুন, স্যালাইন একটু যদি দেয় হয়তো কিছু ভেতরে শারীরিক হয়তো শরীরে জল টল শুকিয়ে গেছে দেখছে ডাক্তার আর কি, এরকম স্যালাইন দিলে যদি একটু ঠিক হয়। তা ও 3-4 দিন ধরে হসপিটালে কোনো মানে উন্নতি কিছু হয়নি আর কি। ও স্যালাইন 2-4 বোতল টানার পরে ডাক্তার বললো কোনো কিছু নেই, বাড়িতে নিয়ে চলে যান। তা বাড়িতে নিয়ে চলে এসছে। এইবার তারপরে মেয়েটা দেখছে যে মানে ছেলেটা আর কি ঘুমের ঘরে দেখছে যে ওর জানলা সব বন্ধ। ছেলেটা মানে শুয়ে শুয়ে দেখছে যে বাড়ির মানে জানলার পাশ দিয়ে একটা হাতের এরকম হাতের ছাপ এরকম দাঁড়িয়ে রয়েছে। তারপরে পর্দাটা এমনি কোনো হাওয়া নেই কিছু নেই, ঘরে ফ্যান চলছে না কিছু, পর্দাটা উঠছে। আবার দরজাটা সন্ধ্যাবেলায় দেখে দরজার সামনের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। এরকম ভয় পেত, মানে শরীরটা দুর্বল হয়ে গেছিল, প্রচুর ভয় পেত। তখন ওয়াইফকে বলছে দেখো আমার না এই জিনিসগুলো হচ্ছে। বলে কেন? বলছে আমি বাথরুমে গেছিলাম, মনে হলো বাথরুমের জানলার উপর দিয়ে দুটো পা ঝুলিয়ে কে বসে রয়েছে। বলে কোথায়, চলো আমি দেখি। হাঁটতে পারতো না ঠিক করে, আবার গিয়ে বলছে কই কিছুই তো নেই এখানে। তো বলছে না আমি দেখেছি, আমি পুরো পরিষ্কার দেখেছি, দুটো পা ঝুলিয়ে কে বসে রয়েছে। বলছে না কিচ্ছু নেই, তোমারও সব মনের ভুল। এরকম বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতো। দেখে এবারে ওখানে ভয় পেত। তারপরে ও আবার কি করলো, বাপের বাড়িতে ওর মাকে এসে 2 দিন রাখলো। বলে মা তুমি এখানে 2 দিন থাকো, আমার খুব ভয় করছে, ও এরকম বলছে, আমি ওর কাছে আমি তো শুই কিন্তু আমি তো কিছু দেখতে পাই না, তুমিও বরঞ্চ দুটো ঘর ছিল, তুমি পাশের ঘরে থাকো, যদি কিছু দেখতে পাও আমাকে বলবে। ওর মা 2 দিন ছিল, কিছুই দেখতে পাইনি। ওর মা বলল না কিছু তো আমি দেখিনি, মেয়েটাও কিন্তু শুধু ওই দেখছে একা, এটাই শুধুমাত্র ওই দেখতে পাচ্ছে, ওই একা দেখতে পাচ্ছে। তারপরে আবার তার 2 দিন বাদে বাইরে মুখ ধুতে গেছে, ধুতে গিয়ে নাকি একটা উপর পাশে ওদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে ছেলেটাদের বাড়িতে, একটা পেয়ারার ডাল ভেঙে ঠিক ওর মানে মাথার উপর পড়েছে ছেলেটার। বাইরে মুখ ধুতে গেছে, ভাত মানে টিফিন খেয়ে বাইরে মুখ ধুতে গেছে, বাইরে তিলে মারার চেষ্টা করছে। হ্যাঁ এবারে কাঁঠাল পেয়ারা গাছে ভেঙে পড়ে তখন ওখানে বসে পড়েছে ছেলেটা, প্রচুর উইক হয়ে গেছে শরীরটা। বউটা আবার ঘরে ধরে ধরে নিয়ে এসছে। ওর মাকে বলছে মা কি ব্যাপার বলো তো, কিছুই বুঝতে পারছে না, ডাক্তারও কিছু ধরতে পারছে না। এ বাবা একদিনকে তখন কটা বাজে, বিকেলে তখন 5টা, 5:15 অফিসের লোকেরা এসেছে দেখতে ওকে কেমন আছে না আছে। তা ছেলেটার জন্য খাবার দাবার ফল টল এসব নিয়ে এসে দেখেছে অসুস্থ। ছেলেটার রেপুটেশন খুব ভালো অফিসে, সবাই খুব ভালোবাসে ছেলেটা খুব ভালো ছেলে। তারপরে দেখতে এসেছে, বলে যে আমি কিচ্ছু খেতে পাচ্ছি না, তোমরা এসব এনেছো কেন? তা ওদের মধ্যে বলছে যে তুমি একটা মেয়েটাকে বলছে তুমি একটা কাজ করো, তুমি ওনাকে গ্রামের দিকে তো বলছে শহরে নিয়ে গিয়ে কোনো ভালো ডাক্তারকে দেখাও।
এই বলছে, বা শহরে নিয়ে কোনো ডাক্তার দেখাও। ও আবার কি করেছে, ও দাদারা মিলে ও নিয়ে বড় গাড়ি করে ভাড়া করে ওকে নিয়ে এসছে, কলকাতায় নিয়ে এসে বড় ডাক্তার দেখিয়েছে, দেখিয়ে আবার নিয়ে গেছে, কি কোনো কাজে হয়নি। তার বেশ কদিন বাদে, 1 সপ্তাহ না যেতে যেতেই ছেলেটা আর কথা টথা সব বন্ধ হয়ে গেছে, হাত পা কিরকম হয়ে গেছে, মানে বুক ফুক গুলো ভেতরে ঢুকে গেছে, চোখের কোটর ঢুকে গেছে, হাত পা গুলো কেমন হয়ে গেছে, এরকম কথা বলা বন্ধ হয়ে যেতে, খাওয়া বন্ধ হয়ে যেতে আস্তে 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 শরীর ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণ হয়ে তারপরে ছেলেটা মারা গেল একদিনকে। ওই ছেলেটা মারা যেতে এইবার, হ্যাঁ ও না, তখন ওই যখন ও মারা গেছে তখন ওর 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 ওয়াইফ আর কি, সেদিনকে ওর ওয়াইফ বাজারে গেছিল। বাজারে গেছিল, ও যে মারা গেছে ওর ওয়াইফ জানে না, ওকে রেখে দিয়ে ঘরের দরজা বন্ধ। ও দেখেছে যে কিছু একটা আনতে গেছিল বোধহয়, দেখেছে যে অবস্থা ভালো না, মানে অল্প 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 কথা বলতো, মানে বোঝা যেত না ঠিক মতো, মানে অতটা বোঝা যেত না। বাড়ির পাশেই তো বাজার, এবার বাজারে গেছে, বাজার থেকে এসে দেখছে ওর মানে লোকটার, তখন কটা বাজার দোকানেই গেছে আর কি, তখন ওই তো হবে হয়তো 5, 5:30, 5:45 বিকাল বেলার দিকটা আর কি। দেখছে যে লোকটার মানে বডিটা আর নেই, ও এসে দেখছে বডিটা নেই, বডিটা নেই মানে মারা গেছে আর কি, ওর বডিটা নেই। এবার ও তো বাড়িতে দরজা ভেজানো ছিল, সামনের দিকের একটা গ্রিল ছিল, এটাকে এরকম হ্যাজবোল্টটা দিয়ে ও চলে গেছিল। এবার ও দেখতে দেয়নি, খুঁজে 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 কোথাও পায় না। সব পাড়ার লোক জড়ো করেছে যে আমার হাজবেন্ড শুয়েছিলেন, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না, অনেক লোকজন করে সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, কোথাও ওনাকে আশা দেবীকে ডেকেছে, ওনার বউকে, ছেলের বউকে ডেকেছে, সবাইকে ডেকেছে, কোথাও কোনো বডি কোনো জায়গায় খুঁজেই পেলো না, কিচ্ছু পেলো না। ছেলেটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই বাপিকে, ওকেও করতে পারছে না। এবার রাতে অনেক রাত হয়ে গেছে, পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে দেখছে যে পুলিশকে বলছে কোথায় গেল, গায়েব, আমাদের ঘরেই ছিল এরকম, আমার ছেলে মানে হাজবেন্ডের বডিটা আমরা খুঁজে কোথাও পাচ্ছি না, বলে তাহলে কি হলো? তা পুলিশকে বলার পর এবার পুলিশ বললো আজকে রাত্রিটা আপনি দেখুন একটু, আমরা কালকে আপনি যদি সেরকম মনে করেন যে কোনো জায়গায় কোন থেকে কোনো, অনেক সময় হয় কি যে এখন কি ব্যাপার কি, ওরা তো এসব জানে না, ও তো বুঝতে পারেনি জিনিসটা, এখান দিকে কোথা থেকে কি হবে ও তো সব কিছুই জানে না। তারপরে রাত্রিটুকুনি কাটানোর পরে, রাত্রিটুকুনি কাটেনি, তাই পুলিশ চলে গেছে, সকালবেলা যদি আপনারা কোনো ইনফরমেশন পান আমাদেরকে জানাবেন, আমরা আবার আসবো কাল সকালবেলা। ওরাও আর বিকেল বেলাটা ওরা আর খোঁজাখুঁজি করেনি, বলছে কি ব্যাপার হলো, এরকম করে গায়েব হয়ে যায় কখন একটা বডি, কি ব্যাপার হলো? এবারে ঘরে বাঘ নেই, সিংহ নেই, বিড়াল নেই, কিছু নেই, টানবে কি করে, কোথায় যাবে? তারপরে ওর মাকে ডেকে নিয়েছে, মাটা বাড়িতে এসেছে, ওদের বাড়িতে মেয়েটার মাটা এসেছে, ঠিক তখন 3টে, 3:30 রাত্রি খচর 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 আওয়াজ হচ্ছে। আর মেয়েটা বলছে এত রাত্রিরে কিসের খচখচ খচখচ করে আওয়াজ হচ্ছে? ওর মা বলছে সত্যি তো, এত রাত্রিরে আওয়াজটা কিসের হচ্ছে, দাঁড়া তুই উঠিস না আমি দিই। এবারে ওদের বাড়ি ঠিক ওদের বারান্দার থেকে 3-4টে হাত দূরে ওদের বাগানটা, ছেলেটাদের বাগানটা। এবার বাগানে অনেক গাছ আর কি, পেয়ারা গাছ, বেল গাছ, হ্যানা তেনা অনেক গাছ। বউটা বলছে, ভদ্রমহিলা বলছে একটা লাল লাল কি যেন দূর থেকে, মানে কাঁচ তো বা জানলায় কাঁচ তো, ওদের লাল লাল কিছু লাল একটা উঠছে। তো অত রাত্রিরে ওর মেয়েটা বেরোতে দিচ্ছে না, ওর মাকে বলছে কি ব্যাপার তুমি বেরোবে না? আমিও বেরোবো না, দেখি কি হয়। তারপরে কিছুক্ষণ বাদে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে, মানে কিছু একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। তারপরে ও কি করলো, ওদের মানে ওদের যে দোতলার ঘরের উপরে তো ছাদ, তো মেয়েটা তখন উপরে উঠে গেছে, উপরে উঠে গিয়ে ওই ওর মাকে ডেকেছে, বলছে কাকিমা একটু ছাদে যাবো, ছাদ থেকে বাগান দেখা যায়। বলছে কেন গো? বলছে একটু দরকার আছে, ছাদে একটু যাবো, মাকে নিয়ে একটু যাবো। বলে যাও। তো ছাদে গিয়ে দেখে ছেলেটা একটা লাল কাপড় ওই পরে, আর মাটির মধ্যে একটা তোমার কালো রঙের একটা কাপড় বিছিয়ে তার উপর বসে আছে, বসে বিড়বিড় করে কি বলছে। ওই আশাদির ছেলে বাপি,
পড়ে পড়ে কি সব বলছে, মুখে কি সব বলছে। ও তখন জানেও না, তখনও জানতে পারিনি। এবার ও তখন তাড়াতাড়ি করে সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে, ওর মাকে ডেকেছে, ওর ছেলেটার বউকে ডেকেছে, ডেকে নিয়ে গিয়ে বাগানের মধ্যে গিয়েছে, গিয়ে দেখে যে ও ওকে তুলেছে, ওকে ওর মা তুলে, ওঠ এখান থেকে, কি করছিস এই এখন মাঝরাত্রিতে, তুই কি করছিস? বলে না, আমি এখানে বসে থাকবো এখন সারা রাত্রি। বলে কি জন্য বসে থাকবি? বলে ওঠ শিগগির এখানে। ও কি করেছে, ওইটা বডিটাকে মাটিতে গর্ত করে পুঁতেছে, পুঁতে ওইটার উপরে কাপড় বিছিয়েছে, সব সাধনা করতে বসে। বাবা, চিন্তা কর। আমি শুনেছি সব সাধনা নাকি শ্মশানে হয়। তখন তো অনেকদিন আগেকার কথা, এবার ওটা তো জানি না, ও বলছে যেটা। আচ্ছা আচ্ছা। বলছে আমাকে, আমি এটা এখানে আমি সাধনা, ও প্রথমে বলছে সাধনা করছি। তো বলছে এখানে কিসের সাধনা তোর? এইসব সাধনা এখানে কেন করবি তুই? ও কত জায়গা আছে, তুই মঠ আছে, মন্দির আছে, সেখানে কি কর, এখানে কিসের সাধনা? তখনও যে ভেতরে ওইটা রয়েছে ওরা জানেই না। তারপরে তুলে দেখছে যে মাটি উঁচু উঁচু মতো হয়ে আছে, তারপরে কোদাল ফোদাল দিয়ে সব ওই রাত্রিবেলা সব পাড়ার ছেলেদেরকে মানে দেখে সমস্ত, এবার ওটা সব সাধনা যে ও করছে ও বলেনি, ওটা অন্য লোকে বলেছে এটা ওদেরকে, যে এটা সব সাধনাই বলা হয় এরকম, এটাই। তারপরে ওর মা ওই মেয়েটা পুলিশ টুলিশ ডেকেছে, ডেকে টেকে এবারে ওকে বডিটাকে তুলেছে, তুলে আবার তো পোস্টমর্টম করতে নিয়ে গেছে। তো পুলিশ তো নিয়ে গিয়ে বেধড়ক মার মেরেছে, মেয়েটার অনেক দিন ছিল আটকানো। তারপরে এবারে তখন মামি বলছে যে ওরা যখন ওকে যখন ধরে নিয়ে গেছে তখন কিন্তু ওর মা কিন্তু একটু মানে টলেনি, বলছে এটা আমি জানতাম, এটা করলে এটা করাটাই উচিত ছিল ওর পক্ষে, কেননা ও কদিন ধরেই মানে প্রচুর মন্ত্র তন্ত্র মুখে উচ্চারণ করছিল, বসে ঠাকুর ঘরের মধ্যে বিড়বিড় বিড়বিড় করে কি বলতো, আমি অত জানতাম না। তারপরে ওর মা, এই বাচ্চা মেয়েটা যেটা বিবাহিত একটা ভাড়াটে মেয়েটা, ওর মা একটা ঠাকুর বাড়িতে গেছিল, গিয়ে সেইখানে পুরোহিতকে জিজ্ঞাসা করেছে যে এইটা কিরকম ধরনের কাজ, যে ওনাকে ভেতরে পুঁতে দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে, বলছে এটা একটা তন্ত্র সাধনারই একটা রূপ, ওইটা মানে সব সাধনাই বলা হয়, সব সাধনা এভাবেই করে, কিন্তু ওনার ক্রিয়াটা ভুল হয়েছে। আচ্ছা, বলছে ক্রিয়াটা ভুল হয়েছে। তা ও তো তারপরে জেল টেল খেটেছে, তারপরে খাটার পরে তখন যখন মামিরা যখন ওখানে ছিল তখন প্রায় 3-4 মাস মতো ওর জেল হয়েছে আর কি। এবার তারপরে মামি ওখান থেকে কলকাতায় চলে আসে, বাড়ি ওরা সব বিক্রি করে দিয়ে চলে আসে। তারপরে বোধহয় ওর মা কিছুদিন বাদে বোধহয় মাটা অসুস্থ ছিল, মানে এমনিতেই অনেকটা বয়স হয়ে গেছিল, হাড়ের রোগ এসে গেছিল এটা। তারপরে মামি ওসব জানে না কি হয়েছে, ওইখানকার এনজিও উঠিয়ে, উনি তো আর যেতেন না, ওইসব করে আর মামিও ছেড়ে দিল, চলে এসেছে কলকাতায়। পরে শোনা গেছে ছেলেটা আর নাকি সারা গা নাকি প্যাঁচড়া হয়ে গেছিল আর কি, প্যাঁচড়া হয়ে পোকা হয়ে গেছিল। হ্যাঁ, লাস্ট পর্যন্ত কি হয়েছে সেটা মামি বলতে পারবে না। বোনটা ভালো ছিল, আর মাটার কি হয়েছে সেটা খবর পাইনি, কিন্তু ওনাদের মারফত এইটুকুনি খবর এসছে যে ছেলেটা খুব অসুস্থ, আর ছেলেটার গায়ে পুরো পোকা হয়ে গেছিল, মানে হয়ে গেছিল, মানে ঘায়ে হয়ে খারাপ অবস্থা, বুঝেছো? হ্যাঁ, এটাই হচ্ছে নাকি ছেলেটা, মানে ও ছেলের মা বা ছেলেটা ওখান থেকে চলে গিয়েছিল না, ওখানেই ছিল? না, ওখানে ছিল, কিন্তু তারপরে মামি আর বলতে পারবে না কি হয়েছিল। মানে ও যখন ও জেলে ছিল 3-4 মাস, তখনই মামিদের এই কলকাতা থেকে ওরা সব ওখান থেকে সব কলকাতায় চলে এসছে, ওখানে আর ছিল না, ওরা ওখানে আর থাকলো না, ওরা চলে এসছে, সবাই চলে এসছে। উনি আর থেকে কি করবে, ওনাকে বলে এসছে যে আপনি মন খারাপ করবেন না, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, একটু শিক্ষা পাক। এই এখন এটা তো হাতে খুন করেনি, এটা তন্ত্র করে খুন করেছে। হ্যাঁ, সেটা পুলিশরা এগুলো তো অতটা মানে না, এগুলো যারা যোগী সাধ্য পুরুষ তারা মানে, যে যদি হাতে নাতে খুন করতো তাহলে নয় যাবজ্জীবন জেল হতে পারতো বা কিছু হতে পারতো, কিন্তু যেহেতু ছেলেটাকে ওইভাবে নিয়েছে, ও তো অনেক বছরের জেল হয়েছিল, জেল হয়ে তারপরে ওরকম অসুস্থ হয়ে পড়েছিল আর কি। গা মানে বলে না পাপকে ছাড়ে না আর কি, যা হয় ওই পোকা টোকা হয়ে। ওরা কোনো স্টেপ নেয়নি যে এরকম তন্ত্রক্রিয়া করছে, কোনো এটা স্টেপ নেবে যে না
কি করে এর থেকে মানে বেরোনো যায়, প্রতিকার কি আছে? ওটা তো ওই ভদ্র মহিলার যে মেয়ে, সেও তো চলে এসছে বাপের বাড়িতে। ও তো আর ও ছেলেটার তো আর করার মতো ক্ষমতা ছিল না, ও তো অসুস্থ হয়ে পড়লো। তারপরে ওই জিনিসপত্র ফেলে দিল, ওর মা সমস্ত সব ইয়ে করলো, ওর আর তো ক্ষমতা ছিল না। ওর মানে কি ওই ক্রিয়া ওর মনেও নেই, ও কেমন হয়ে গেছিল একটু ছেলেটা। ওই অবসাদী বুঝে বুঝে জেলে খেটে খেটে তখন ওখানে কি করবে, ওখানে তো কিছু করার নেই। তারপরে ওই বাড়িটা ওর মা লাস্টে কি করেছে, ও মামি বলতে পারবে না, মেয়েটাকে নিয়ে ওর মা চলে এলো। ওর দিদিটা ভালো ছিল, দিদি শ্বশুর বাড়িতে ছিল, আর আশা দেবী সাময়িক অসুস্থ ছিল। তারপরে মামির সাথে আর যোগাযোগ হয়নি, আর ঠিক জানি না, বলছে ছেলেটা নাকি খুব অসুস্থ করে, লাস্টে ছেলেটা বেঁচে ছিল কিনা মামি বলতে পারেন, বলে কন্ডিশন খুব খারাপ ছিল ছেলেটা। না না, আমি ওই ছেলেটার কথা বলছি না, আমি বলতে চাইছি যেই মহিলাটার ওপর ওর বাজে নজর ছিল এবং যে যার বরকে ও ক্ষতি করলো, তো ও যখন তন্ত্রক্রিয়া করছিল, যখন সেই মহিলাটা বুঝতে পারলো, তখন কোনো স্টেপ নেয়নি? তখন তো তন্ত্রক্রিয়া করছিল, তখন বোঝেনি তো। আচ্ছা, তো জানে না তো যে ওই করছে এইগুলো। না না, শেষ পর্যন্ত যখন জানতে পারলো আর কি, যখন জানতে পারলো তখন ওই পুরোহিতের কাছে নিয়ে গিয়ে ওকে বিভিন্ন রকম জিনিসপত্র উপাচার দিয়ে মেয়েটাকে বাঁচিয়েছিল, বুঝেছো? কিন্তু এই যে কি করেছে, কি করে ওর কি হয়েছে, ওটা ওরা জানতে পেরেছে। ওই তখন তো ওকে ধরে নিয়ে চলে গেছে, তখন তো ছেলেটাকে ধরে নিয়ে চলে গেছে। তার যখন জানতে পেরেছে তখন তো ওকে তো পাপিকে ধরে নিয়ে চলে গেছে, তখন তো আর করার কোনো ব্যাপারই নেই ওখানে কিছু। তারপরে তো মেয়েটাকে নিয়ে চলে এলো, ওর মা এসে এখানে সমস্ত মানে ওই ঘর ছেড়ে দিল, ছেড়ে দিয়ে মেয়েটাকে আর কি ইয়ে রাখলো, সেফ রাখলো আর কি, ওকে জিনিসপত্র দিয়ে, ওকে ওই পুরোহিত জিনিসপত্র দিয়ে ওকে মানে সেফ রাখলো আর কি। ও ভালো ছিল, এইটুকুনি মানে ও মামি মানে জানতে পেরেছে আর কি। ছেলেটা ভালো, খারাপ হয়ে গেছিল প্রচুর। না, আমি তো শুনেছি এগুলো যারা করে তাদের সাথে লাস্টে এরকমই হয়, তাদের নাকি ওই তারপরে নাকি কাজ ছিল না, দোকান টোকান সমস্ত যা হয় আর কি উঠিয়ে দিল। এবার মামি তখন মামির ওখানকার জানাশোনা লোকেরা তো এখানে কলকাতায় যাতায়াত করতো, ওদের মারফত শুনেছে যে লাস্ট পর্যন্ত ছেলেটা নাকি বিছনায় শয্যাশায়ী হয়ে গেছিল, গা দিয়ে পোকা বেরোতো। তাই শুনেছি, এরকমই নাকি হয় তাদের সাথে। হ্যাঁ, এইটাই হচ্ছে তাই। এবারে ওই পর্যন্ত আমাকে এইটুকুনি বলেছেন আর কি, যে এরপরে আর আমি জানি না, খবর পাইনি, আর কোনো খবর আসেনি আমার কাছে, আর আমি আর যোগাযোগও ছিল না তারপর ওদের সাথে আর কোনো। আর একটা বিষয় যেটা আমার এখানে মনে হলো, যে এখানে যেটা বলছেন আপনি, যে আপনি যদিও আপনি শুনেছেন তন্ত্রক্রিয়া যেটা বলছেন না, মানে কি যেন তন্ত্রক্রিয়া যেটা ভাগ যেটা বলছেন আপনি, সব সাধনা, আমি তো জানি সব সাধনা মানে মৃত মানুষের উপরে করে। মৃত মানুষই তো, তো মারা গেছে, তো মারা গিয়ে তো ওকে টেনে নিয়ে চলে গেছে তো ঘর থেকে। না না, সেটা বুঝেছি, মানে মৃত মানুষের উপর করে এবং সেটা শ্মশানে করতে হয় নাকি? সেটা উনি বলছেন এটা সব সাধনার মতো। ওকে, হ্যাঁ, কিন্তু এই ক্রিয়া, এটা ক্রিয়া নয়, এটা যে ক্রিয়া ও করতে চেয়েছে সেটা হয়নি, ওর ফল হয়নি। ওকে যেটার জন্য সিদ্ধি লাভ করতে চেয়েছে সেটা কখনোই হবে না। এটা তো এই জায়গায় করার কথা নয়। ওকে, এটা তো শ্মশানে করার কথা, এগুলো তো এখানকার জিনিস নয়, বাড়ির ভেতরে এসব কেউ করে নাকি? কিন্তু ও ভুল প্রসেস করেছে, ও তো প্রসেসটাই ভুল হয়েছে। এবং যে গুরুর কাছ থেকে ও এইসব শিখেছে সেই গুরুটাও ভালো না, সে কিছু জানেই না। আচ্ছা, সে তান্ত্রিকটাও কিছু জানে না, ভুয়ো যেটা বলে আর কি, ওটা তো মানে যেটুকুনি মানে মারণ ক্রিয়া সেটুকুনি জানে, তার থেকে বেশি কিছু জানে না। ও তো মারণ ক্রিয়া করেছে, বুঝতে পেরেছো? তারপরে তো ওইভাবে ওকে কি করে বলেছে, ওটা মানে যিনি আর কি ওর মায়ের থ্রুতে যেখানে গেছিল, যেই মানে পুরোহিতের কাছে গেছিল, উনি বলেছেন ও এই জিনিসটা করতে চেয়েছিল, কিন্তু এটা সব সাধনা নয়। এটা সব সাধনার মতো করে ও তৈরি করতে চেয়েছিল, সেটা ওই ক্রিয়াটা এখানে ওরকম ভাবে করে না কেউ। ওটা ভুল প্রসেসে করেছে। হ্যাঁ, ওইটাই এফেক্ট করেছে। ওটা অন্য যেরকম জিনিস ওইটা, আর ওটার মন্ত্রও আলাদা। ওইগুলো একা একা হয় না, ওগুলো অনেকেই মিলে করে। আর এগুলো আমি তো শুনেছি গুরু লাগেই বলে। হ্যাঁ, অনেক কিছু লাগে, অনেক জিনিসপত্র লাগে, অনেক মন্ত্র জানতে হয়, অনেক রাত জেগে করতে হয়। এবার ও এইসব গুলো জানে না, ওকে যেটা ইনফরমেশনটা দিয়েছে পুরো রং ইনফরমেশন দিয়েছে, যে ওনার ওর যে তান্ত্রিক যে ওকে শিখিয়েছে এইগুলো,
সেও জানে না। সে তান্ত্রিককে তো পরে ওরা তো সেই খুঁজে খুঁজে বার করে তো ধরো পিটিয়েছে ওই লোকটাকে, পরে নাকি শুনেছিলাম। আচ্ছা, তান্ত্রিকটাকে উনি কিছুই জানেন না, মানে পুরো মানে যা করেছে সব উল্টো উল্টো হয়েছে, যার জন্য ফলটাও হয়েছে উল্টো, এফেক্টটা ওর উপর পড়ে গেছে জিনিসটা। তাই তো হবে, এগুলো খুব ডেঞ্জারাস জিনিস, প্রচুর বাজে জিনিস এইগুলো। ও তো জানতো না, ওদের বাড়িতে কেউই জানতো না। ওই বাচ্চা মেয়েটা, যেটা ওর ভাড়াটের মেয়েটা, ও যে করছে ওই যে কালা জাদু করে, যে ও যে ওই জিনিসগুলো করছে, ওর জন্য ওর বরকে ওরম ভয় দেখাচ্ছে, এই করছে, সেগুলো তো ও জানতো না। এগুলো তো জানার, তখন তো মানুষ জানতে পারে না, না তখন তো কি করে জানবে? মানে মেনলি মানুষের মাথায় আসে না, সন্দেহটাই হয় না। না, অত ভালো ব্যবহার করছে, এই করছে, কি করে জানবে? ও তো বুঝতেই পারিনি ওইসব, তার তো অনেক আগে থেকেই স্টেপ নিত। ও জানবে কি করে? এটা তো অল্প বয়সী বাচ্চা মেয়ে, ও অত বুদ্ধিও নেই, কি করে জানবে? দেখতে ভালো, ওর উপর নজর পড়েছে যে ওকে মেরে ওকে আমি নেবো। বুঝেছি। কিন্তু সেটা টার্গেট ওটাই ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে গল্পটা। এই সব সাধনা কি বলুন তো, আমি যেটুকু জানি এইখানেই আমাদের এখানেই যেখানে শ্মশান আছে, শ্মশান বলতে এখন অনেকে হয়তো বলবে যে শ্মশানে আবার গিয়ে করে, মেনলি সব সাধনাটা হয় কবরস্থানে, এবং যেখানে মানে মানুষকে পোতা হয় এক্স্যাক্টলি কবরস্থান, বা যেখানে সমাধি বলে, হ্যাঁ সমাধির উপরে করতে হয়, সমাধির উপরে করতে হয়। এবার আমাদের এখানে শ্মশান আর সমাধিটা একসাথেই মানে লাগোয়া, এখানে বাঁ দিকে পোতা হয়, ডান দিকে ওই পোড়ানোর যে জিনিসপত্র আছে। এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, শুনেছি তারাপীঠে সব সাধনা হয়। তারাপীঠে তো হয়, মানে আমি আমাদের এখানকার কথা বলছি, কিছুদিন আগে শুনেছিলাম আমাদের এখানেই আমাদের এই শ্মশানে ওই নিচের দিকে এক লোক করছিল নাকি এরকম, মানে সেটা তো প্রচুর হাঙ্গামা হয়েছিল। মানে এরকম কয়েকদিন আগেই, মোটামুটি 7-8 দিন আগে একজনকে মানে পুঁতে দিয়ে গেছিল এখানে, তারপরে ওটাকে তুলে নিয়ে ইয়ে করছিল। আর সেটা রাত্রিবেলা, আর মেইনলি আমাদের এই শ্মশানটা খুব মানে অনেক রাত পর্যন্ত লোকজন যারা ছেলে টেলে আছে তারা ওই নেশা ভাঙ করে, যেগুলো ছেলে পেলে থাকে, ওরা তো থাকে সারা রাত্রি বসে থাকে। হ্যাঁ, ওদের তো ভয় বলতে কিছু নেই, কিছু নেই। হ্যাঁ, তো ওইরকম বসেছিল আর এটা করতে দেখে নিয়েছিল, তারপরে ব্যাস একদম যাতা কাণ্ড হয়ে গেল একদম পুরো ইয়েতে, এরিয়াতে। কি অবস্থা, ছি ছি ছি। তারপরে তো এখনো আমাদের এই শ্মশানে ওই সন্ধ্যেবেলা গেলে, শনিবার মঙ্গলবারে দেখতে পাই যে মানে একদম যেখানে চুল্লি থাকে, যেটা উপরে পোড়ানো হয়, অনেকগুলো আছে তো, যেটা একটু নদীর ধারের নিচের দিকে, সেখানে বসে থেকে সাধনা করে এখনো। বাবা কি ডেঞ্জারাস জিনিস এসব, বাবা জানতাম না এসব আগে, এসব সম্পর্কে ধারণা। 8টা 8:30 পর্যন্তই থাকে। এটা আবার দেখেছি রাত করে না, আমি অন্যান্য শুনেছি রাতে বসে, কিন্তু এখানে আমি দেখি 8টা 8:30 9টা, তারপরে চলে যায়। কিন্তু ও করছিল মাঝরাতে, মিড নাইটে আর কি, এই 2:30 3টে নাগাদ এরকম ভাবে, মানে ওরা তো খচর খচর আওয়াজ পেয়েই তো সন্দেহ করে ছাদে গেল। কিন্তু এটা ওই পুরোহিত বলছে, বলে এটা সব সাধনা মতো তৈরি করতে গেছিল, কিন্তু ও পুরো উল্টো করে দিয়েছে জিনিসটা। সব সাধনা কখনো এখানে করে না, এইটা করার জায়গা নয়, সেই জায়গা আলাদা। ওটাই তো আমি প্রথম থেকে বলছিলাম যে সব সাধনা উনি বলছেন ওটার মতো, মানে আমি বললাম সব সাধনা মানে সব ওরকম ভাবে তো সব সাধনাটা করে, সেটা উনি বলছে যে এটা কোনো এটা জায়গাই নাই এটার। আমি বুঝে গেছি, মানে আপনি বোঝাতে চেয়েছেন সব সাধনার মাধ্যমে, বাট বিষয়টা সব সাধনাটা ও চেয়েছিল সব সাধনা ওইভাবে বাড়িতে করতে, ছাদের উপর, কিন্তু সেটা করতে হতো শ্মশানে, এক কথায়, বা কবরস্থান বা সমাধির যেখানে বলে। ওই তো ভুল ইনফরমেশন নিয়েছে, যেটা করে নিজেও তো ক্ষতি হয়ে গেল না কত বড়। ওই তো বলেছে হয়তো, হ্যাঁ হ্যাঁ তুই যেখানে ইচ্ছে করতে পারবি, মানে ওই চাল কলা বাঁধা শিক্ষা যেটা বলে, ওরকম ভাবে বলেছে, কার কাছে গেছে ওরকম। মানে এগুলো তো সাংঘাতিক ডেঞ্জারাস জিনিস, এগুলো ঠিক না করলে বিভিন্ন রকমের ঝামেলা হবে। এগুলো সাংঘাতিক, প্রচুর সাংঘাতিক। এগুলো যারা করেন, যারা তাদের অনেক কিছু তারা জানে, তারা অনেক উঁচু দরের লোক তারা। হ্যাঁ, এগুলো লোকে হয়তো অনেকেই মানে না, কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস এগুলো। আমি তো আগে এসব জানতাম না, এখন জেনে আমার নিজেরই শুনলে ভয় লাগে, নিজেরই মানে ভয় লাগে। একটা মৃত মানুষের উপরে বসে, সেটা একটা কত বড় শক্তি লাগে, একটা মৃত মানুষের উপর বসে এসব করা মানে বিশাল বড় পাওয়ার লাগে তার। কত সাহস থাকতে হবে। শুধু মৃত মানুষকে, অনেকে তো নরমালিও করে। আমি সেটাই ভাবছি, রাত্রি মানে
মধ্যরাতে কি করে সে একা গিয়ে, আমাদের তো নর্মালি যদি একটা অন্ধকার রাস্তা দিয়ে আমরা আসি তাহলে গাটা ছমছম করে, তারা হ্যাঁ। ওখানে বসে থেকে তন্ত্রক্রিয়া করছে, ভাবা যায়? ভাবা যায়? তাহলে ওটা ও ওকে বলেছিল নাকি তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার ব্যবসা, তোমার বাড়ি ঘর দুয়ার, তোমার বাবা, তোমার মা, সব দিক দিয়ে তোমার সচ্ছল হয়ে যাবে। বুঝেছি। হ্যাঁ, সচ্ছল হয়ে যাবে, পরিবারে যে আবার হাসি খুশি, আবার পয়সা টাকা আর সমস্ত আসবে, খুব ভালো থাকবে, এইসব বুঝিয়ে ভাজিয়ে সে এরকম মানে এখন যেটা করেছে ওইটার জন্য ওর সমস্ত চলে গেল, সমস্তটাই চলে গেল। মানে আচার বদলে যা ছিল সব চলে গেল। হ্যাঁ হ্যাঁ, সব চলে গেল। এখন তো বোধহয় উনি বোধহয় নেইও, আর বাপি মনে হয় অনেকদিন আগের কথা, তো এখন থাকার কথাও নয়, অনেক বছরের কথা। ওরকম ভাবে পড়ে আছে নাকি চেনা যাচ্ছে না। ওই ভদ্রলোক এসে তো বললো, বলে চিনতে পারা যাচ্ছে, মুখ ফুক ফুলে গেছে, চুল ঠুল অর্ধেক উঠে গেছে, পা হাত পা বেঁকে গেছে, ভেতর থেকে এত পোকা বেরোচ্ছে, বলে গায়ের সামনে থাকা যাচ্ছে না, এত গন্ধ ছাড়ছে। তাই তো হবে। কি অবস্থা! পাপ পাপ কোথায় রাখবে। সেই ফ্যামিলি পুরো ভেসে গেল ওর জন্য, একটা শেষ হয়ে গেল, একটা বাচ্চা মেয়ে, তুই নষ্ট করে দিলি, তুই ভালো থাকবি কখনো? সেটাই। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, তোমার আরো তুমি এগিয়ে যাও, সবসময় তো আশীর্বাদ করি। একদম থ্যাংক ইউ। আবার যখন ভালো গল্প পাবো, ঘটনা পাবো, আবার তোমাকে বলবো। একদম হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো থেকো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এরকম পডকাস্টে ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে কোথাও আসতে হবে না, কোথাও কোনো কিছু করতে হবে না, শুধু কন্ট্যাক্ট করে নাও। তোমরা বাড়িতে বসে থেকেই ঘটনা শেয়ার করতে পারবে, এটুকু কথা আমি দিচ্ছি। তো আর দেরি করো না, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টুক করে কন্ট্যাক্ট করে নাও। তারপরে আমাকে টেক্সট করো যে আমি কল রেকর্ড করতে চাই বা ঘটনা বলতে চাই। তারপরে আমি একদম পুরো ব্যাপারটাকে শর্ট আউট করে নিচ্ছি। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।